নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব, কিভাবে আমরা সহজে বুঝতে পারি, মনে রাখতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো, তোমরা যারা ইজি আইসিটি বইটি সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আমরা প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্নে বলল, গ্লোবালাইজেশন বলতে কি বুঝছো? গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, মানে গ্লোবালাইজেশনের বাংলা হচ্ছে বিশ্বায়ন, হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দেশের মানুষের সামগ্রিক জীবনধারা, অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সামাজিক জীবনধারায় ইত্যাদি সে দেশের ভৌগোলিক সীমারেখা দ্বারা নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ না থেকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। এটি পৃথিবীর সকল জাতি ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে বিশ্বকে একটি গ্রামে পরিণত করার চেষ্টা করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে বিশ্বায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। আচ্ছা, গ্লোবালাইজেশন বিষয়টা হচ্ছে খুব সহজেই তোমরা বুঝতে পারতেছো। যে ধরো অন্যান্য দেশে হচ্ছে তোমাদের কি ধরনের হচ্ছে তারা গান শুনতেছে, আমরা কিন্তু এখানেই বসে শুনতে পারি, কিংবা হচ্ছে তারা ধরনের কি ধরনের শিক্ষা গ্রহণ করতেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারি, কিংবা হচ্ছে ধরো মাঝে মধ্যে আমরা ফেসবুকে দেখি জাপানের অমুক স্কুলে হচ্ছে বাচ্চাদেরকে এইভাবে শেখানো হচ্ছে, চায়নার অমুক স্কুলে বাচ্চাদেরকে এইভাবে শেখানো হচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে বুঝতে পারি। কিংবা হচ্ছে কেউ কোনো একটা দেশে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন করতেছে, কিংবা ধরো হচ্ছে যে তোমরা উপরের লেভেলের যে ক্লাসগুলো এগুলো দেখবে যে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে দেশে হচ্ছে যে তুমি সেখানে সেগুলো হচ্ছে কিভাবে পড়ানো হয়। যেমন ধরো হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তুমি দেখবে যে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে কি হয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, সেখানে এই ফিজিক্সকে কিভাবে পড়ানো হচ্ছে সেই ভিডিওগুলো তুমি কিন্তু এখানে দেখতে পাবা। সেখানে প্রফেসররা কিভাবে ক্লাস নিচ্ছে সেটা কিন্তু এখানে দেখতে পাবা। এই যে সেখানকার শিক্ষাটা আমরা এখান থেকে নিতে পারতেছি। তারপর হচ্ছে বিভিন্ন দেশের গানগুলো হচ্ছে আমরা আমাদের এখানে শুনতে পারতেছি, বিভিন্ন দেশের মুভিগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশের পোশাক আশাক আমরা এখানে হচ্ছে পড়তে পারতেছি। তারপর হচ্ছে খাদ্যাভ্যাস, আমাদের দেশে ধরো হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস কি ছিল, মাছে ভাতে বাঙালি বলা হতো। সেই মাছে ভাতে বাঙালি থেকে আমরা হচ্ছে এখন চিকেন ফ্রাই খাই, আমরা হচ্ছে যে তোমার আলু ভাজি, মানে যেটাকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বলে, সেটা খাই। এই যে আরেকটা দেশের খাদ্য, সেটাকে কিন্তু হচ্ছে যে আমরা কি করতেছি, আমরা আমাদের সাথে হচ্ছে অভ্যস্ত করে নিচ্ছি। এইটার পেছনে কারণটা কি? এটার পিছনে কারণটা হচ্ছে এক একটা দেশের যেই শিল্প সংস্কৃতি বা জীবন ধারণ, এটা কিন্তু এক একটা দেশের মধ্যে বর্ডার দিয়ে সীমাবদ্ধ না, সেটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়তেছে। এই যে কোনো একটা দেশের যে সামগ্রিক জীবন ধারণ, সেটা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়া, এটাই মূলত হচ্ছে গ্লোবালাইজেশন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশনের মধ্যে পার্থক্য লেখো। দুইটা খুব কাছাকাছি জিনিস, তো এটা বুঝতে একটু কঠিন হয়ে থাকে। আমি দুইটাকে হচ্ছে একটা মানে খুব সহজ করে, মানে বুঝার মতো করে একটা উদাহরণ দিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে খুব রেস্ট্রিক্টেড জিনিসগুলো হচ্ছে বাদ দিয়ে আমি এইভাবে বলতে পারি। ধরো হচ্ছে আমরা বিভিন্ন দেশের শিল্প সংস্কৃতি যা আছে এগুলো কিন্তু আমরা আমাদের ভার্চুয়াল লাইফের মাধ্যমে, মানে ফেসবুক, ইউটিউব এসবের মাধ্যমে কিন্তু আমরা দেখে ফেলতে পারি। এই যে একটা দেশের হচ্ছে শিল্প সংস্কৃতি যা আছে, এটা অন্যান্য দেশে হচ্ছে ছড়িয়ে পড়া, যেটা সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। আর ইন্টারনালাইজেশন কি, ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে তোমার ধরো আমার দেশে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট তৈরি করা হয়, সেই প্রোডাক্টটা আমি ধরো অন্য একটা দেশে রপ্তানি করব। এই যে আমার দেশের প্রোডাক্টটা অন্য আরেকটা দেশে রপ্তানি হয়ে অন্য আরেকটা দেশে ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে সরকারি একটা প্রসিডিউরের মাধ্যমে বা ব্যক্তি উদ্যোগে দেশের সহযোগিতার মাধ্যমে আরেকটা দেশে পাঠানো। এইটাই হচ্ছে কি ইন্টারন্যাশনালাইজেশন। অন্যদিকে গ্লোবালাইজেশনটা কি, গ্লোবালাইজেশন মানে হচ্ছে যে মানুষ হচ্ছে একটা দুনিয়া থেকে, মানে নেট দুনিয়া থেকে হচ্ছে তার পছন্দের মতো জিনিসগুলোকে হচ্ছে গ্রহণ করে নিচ্ছে, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। অন্যদিকে সরকারি প্রসিডিওর, আমি বুঝার জন্য বলতেছি, সরকারি প্রসিডিওর বা ব্যক্তিগত উদ্যোগে অন্য একটা দেশে প্রোডাক্ট হচ্ছে যে পাঠানো, কিংবা হচ্ছে অন্য একটা দেশে ম্যান পাওয়ার পাঠানো, এই প্রক্রিয়াটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এখন এই দুইটাকে আমরা পার্থক্য করি। পার্থক্যটা হচ্ছে কিরকম, যে ধরো গ্লোবালাইজেশন হলো পুরো বিশ্বকে একটি গ্রাম বা একক ব্যবস্থায় পরিণত করার প্রক্রিয়া। ওই যে সমস্ত কিছুকে আমি একটা জায়গার মধ্যে হচ্ছে নিয়ে আসতেছি, আমি যেখানে খুব সহজে নিজের খাদ্যাভ্যাস থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো হচ্ছে আদান প্রদান করতে পারবো ভার্চুয়ালি। মানে আমাকে ধরো হচ্ছে যে ব্যাপারটা এরকম না যে তোমার কি বলে চাইনিজরা হচ্ছে যে খাবার খায়, সে কিন্তু হচ্ছে যে আমাকে সেটা এখানে পাঠিয়ে দিচ্ছে না, আমি এখান থেকে হচ্ছে সেইটা দেখে আমি এখান থেকে তৈরি করতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে গ্লোবালাইজেশন। আবার ধরো চায়না হচ্ছে একটা ফোন তৈরি করছে, সে আমার দেশে পাঠাচ্ছে একটা সিস্টেমের মধ্য দিয়ে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। ইন্টারন্যাশনালাইজেশন হলো একটা দেশ বা প্রতিষ্ঠানের কার্যক্রম অন্য এক বা একাধিক দেশে সম্প্রসারণের প্রক্রিয়া। মানে হচ্ছে ধরো আমাদের দেশের একটা কোম্পানি অন্য একটা দেশে বিজনেস করতেছে, যে কথাগুলো বললাম, প্রোডাক্ট ট্রান্সফার থেকে শুরু করে একটা প্রসিডিওর মেনটেন করে যাওয়াটা। 2 নাম্বার হচ্ছে এর পরিসর বিশ্বব্যাপী, মানে এটা কোনো লিমিটেশন নাই।
কিন্তু অন্যদিকে ইন্টারন্যাশনালাইজেশন পরিসর একাধিক নির্দিষ্ট দেশ ভিত্তিক, মানে আমার সাথে প্রোডাক্টটা রফতানির জন্য যেই দেশের সাথে চুক্তি আছে আমি কিন্তু সেই দেশে পাঠাইতে পারবো। তো এটা হচ্ছে যে মানে একটা সিলেক্টিভ। কিন্তু গ্লোবালাইজেশন যেটা, এটার হচ্ছে পরিসর বিশ্বব্যাপী, সেখানে তুমি যে কোনো জায়গা থেকে হচ্ছে যে নেটের মাধ্যমে তুমি জিনিসটা দেখতে পারো। আচ্ছা, এই প্রক্রিয়ায় মানে গ্লোবালাইজেশন প্রক্রিয়ার উপর জাতীয় নিয়ন্ত্রণ তুলনামূলক কম থাকে। মানে আমি ফেসবুকে কি দেখতেছি এটা খুব কম নিয়ন্ত্রিত থাকে। মানে কিছু কিছু ক্ষেত্রে ধরো হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে অমুক চ্যানেল দেখা যাবে না বা অমুক পেজ এখানে আমি হচ্ছে চলতে দিব না, এইটা হচ্ছে খুব রেয়ার। কিন্তু নর্মালি এটা কি ওপেন জিনিস। অন্যদিকে ইন্টারন্যাশনালাইজেশন কি, এই প্রক্রিয়ার উপর জাতীয় নিয়ন্ত্রণ পুরোপুরি থাকে। ওই যে আমি কোন দেশ থেকে কোন দেশে প্রোডাক্ট পাঠাবো এটা কিন্তু হচ্ছে সরকারি একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়। তো এই জন্য হচ্ছে এটা কি নিয়ন্ত্রণ পুরোপুরি থাকে। এর লক্ষ্য বৈশ্বিক সংযোগ ও পরস্পরের নির্ভরতা বৃদ্ধি করা। এর লক্ষ্য বিদেশি বাজারে প্রবেশ ও ব্যবসা সম্প্রসারণ করা। মানে এইখানে হচ্ছে আমরা খাদ্যাভ্যাসের মধ্যে, মানে আমি ধরো হচ্ছে প্রতিদিন ভাত খাইতে খাইতে একদিন বোরিং হয়ে যায়, আমি হচ্ছে চাইনিজ খেতে চাই, এটা হচ্ছে গ্লোবালাইজেশনের প্রভাব। অন্যদিকে আমার দেশে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন হচ্ছে, সেই প্রোডাক্টটা অন্য একটা দেশে, যেমন ধরো হচ্ছে আমরা কি আইফোন কিনি না, আইফোন আমেরিকা উৎপাদন হয়, সেখান থেকে আমার এখানে চলে আসতেছে। এই যে তার ব্যবসাটাকে আমার এখানে সম্প্রসারণ করা, এটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। আন্তর্জাতিকতা নতুন পৃথিবীর অলিখিত নিয়ম ব্যাখ্যা করো। আন্তর্জাতিকতা এমন একটি বিষয় যা কোনো দেশের প্রতিষ্ঠান বা জনগণের কার্যক্রম বিশ্বের অন্য এক বা একাধিক দেশে সম্প্রসারিত হওয়াকে নির্দেশ করে। এই যে একটু আগে আমরা যেটা পড়লাম, ইন্টারন্যাশনালাইজেশন। 21 শতকে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কারণে এবং আন্তর্জাতিকতার প্রভাবে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আমরা যে ম্যান পাওয়ার সাপ্লাই দিই, হ্যাঁ, এইটা মানে আমাদের দেশ থেকে হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন দেশে যে কাজ করতে যায় সেই কথাটা বলা হয়েছে। তারা যেখানে আছে সেই অংশটুকু যেন বাংলাদেশ। এক অর্থে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে, আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। তাই আমরা বলতে পারি আন্তর্জাতিকতা এখন এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। মানে এইটা এখন আর হচ্ছে যে তোমার মানে কি বলে লিখিত অলিখিতর কোনো হিসাব নিকাশ নেই, এটা চলবেই। আমার দেশ থেকে অন্য দেশে যাবে, মানুষ বসবাস করবে, নাগরিকত্ব গ্রহণ করবে, আমার দেশে প্রোডাক্ট তৈরি হবে, সেটা অন্য দেশে আমি পাঠাবো। আমার দেশে হচ্ছে যে কোনোটা জিনিস আবিষ্কার হবে, সেটা অন্য একটা দেশে পাঠাবো। কিংবা হচ্ছে আমার দেশে হচ্ছে কোনো একটা ওষুধ তৈরি হবে, সেটা আমি অন্য একটা দেশে পাঠাবো। এটা এখন অলিখিত নিয়ম। আমার বাজারটা এখন আর হচ্ছে আমার বর্ডারের মধ্যে সীমাবদ্ধ না, আমি এখন হচ্ছে পুরো বিশ্ব বাজারে হচ্ছে ছড়িয়ে দিতে পারি। এটাই হচ্ছে মূলত ইন্টারন্যাশনালাইজেশন। 4 নম্বর প্রশ্ন দেখো, চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কেন? আমরা এটা সবাই জানি, চার্লস ব্যাবেজ হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক। চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কারণ তিনি সর্বপ্রথম একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও প্রোগ্রাম নির্ভর গণনা যন্ত্রের ধারণা দেয়। মানে আমরা যে হচ্ছে এখন কম্পিউটার ব্যবহার করি, এটা তো একটা প্রোগ্রামের উপর ভিত্তি করে চলে। এই যে ধারণাটা, এই ধারণাটা প্রথম হচ্ছে কে দিয়েছেন? চার্লস ব্যাবেজ, যা আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি। আর এই গণনা যন্ত্রটি হলো অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, যার নকশা তিনি তৈরি করেছিলেন। সেখানে আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে আমরা যে বর্তমান কম্পিউটার ব্যবহার করি, এটা একটা প্রোগ্রাম নির্ভর কম্পিউটার। আর এই প্রোগ্রাম নির্ভর যে কম্পিউটার, তার জন্য যে অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের নকশা, এটা চার্লস ব্যাবেজ করেছিলেন। এই জন্য চার্লস ব্যাবেজকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। অ্যাডা ল্যাভলেসকে কেন প্রোগ্রামিংয়ের প্রতিকৃতি বলা হয়? অ্যাডা ল্যাভলেস হলেন প্রথম মানুষ যিনি চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণার সামনে নিয়ে আসেন। এই জন্যই অ্যাডা ল্যাভলেসকে প্রোগ্রামিংয়ের প্রতিকৃতি বলা হয়। মানে চার্লস ব্যাবেজ যে হচ্ছে অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের নকশা করেছিলেন, সেইটার জন্য প্রোগ্রামিংয়ের ধারণার সামনে নিয়ে আসেন হচ্ছে কে? অ্যাডা ল্যাভলেস। এই জন্য তোমার অ্যাডা ল্যাভলেসকে হচ্ছে কি বলা হয়? প্রোগ্রামিংয়ের প্রতিকৃতি বলা হয়, মানে পথ দেখিয়েছেন সেটা বলা হয়ে থাকে। জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার ব্যাখ্যা করো। স্যার জগদীশ চন্দ্র বসু তার যে আবিষ্কারগুলো আছে সেটা সম্পর্কে হচ্ছে আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ক্ষুদ্র তরঙ্গ ও বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন। ক্ষুদ্র তরঙ্গ বলতে কি বোঝানো হয়ে থাকে? যেমন ধরো হচ্ছে যে আমরা আমাদের চোখে বা যেই আলোটা দেখতে পাই, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 থেকে 700 ন্যানোমিটার, ঠিক আছে? তার থেকে হচ্ছে আরো ক্ষুদ্র তরঙ্গ। এই জিনিসটা হচ্ছে যে প্রথম কে আবিষ্কার করেন? এটা বিজ্ঞানী হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেন। তো এইখানে হচ্ছে তিনি তার আবিষ্কৃত ক্ষুদ্র তরঙ্গের সাহায্যে বিনা তারে, এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বিনা তারে
এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের সফল হন। এই ক্ষুদ্র তরঙ্গটি ছিল বেতার তরঙ্গ এবং যে ডিভাইসের সাহায্যে উক্ত তরঙ্গের মাধ্যমে তথ্য প্রেরণের কাজটি সম্পাদিত হয় সেই ডিভাইসটি হলো বেতার যন্ত্র। মানে তোমার হচ্ছে প্রথমে ক্ষুদ্র তরঙ্গ ও বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন, দুটো জিনিস, একটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ আর একটা হচ্ছে বেতার যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন। এবং এইটা আবিষ্কারের কারণে এই ক্ষুদ্র তরঙ্গের সাহায্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় তার ছাড়া আমরা তথ্য আদান প্রদান করতে পারি। এই জন্য আমরা আমাদের ঘরে বসে হচ্ছে টেলিভিশন দেখতে পারি, আমরা এই জন্য ঘরে বসে হচ্ছে যে তোমার এটা কি বলে রেডিও শুনতে পারি, বিশেষ করে রেডিও শুনতে পারি। এর জন্য রেডিওর জন্য কিন্তু আমার কোনো একটা কানেকশনের প্রয়োজন হয় না, রেডিও স্টেশনের সাথে কানেকশনের প্রয়োজন হয় না। এই যে রেডিওটা তৈরি হয়েছে বা রেডিওটা কাজ করতেছে এটার পেছনে হচ্ছে এই ক্ষুদ্র তরঙ্গটা হচ্ছে সাহায্য নিয়ে এটা হয়েছে। আর এইটা আবিষ্কার করেছিলেন হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, বেতার যন্ত্র আবিষ্কারক সম্পর্কে লেখো। বেতার যন্ত্র আবিষ্কারক হিসেবে সাধারণভাবে গুগলিয়েলমো মার্কোনিকে স্বীকৃতি দেওয়া হয়। মানে কাকে? বেতার যন্ত্র আবিষ্কারক হিসেবে। খেয়াল করো, আমরা এটা কিন্তু হচ্ছে একটু আগে পড়ে আসছি কি স্যার জগদীশ চন্দ্র বসুর কথা, কিন্তু এটা স্বীকৃতি দেওয়া হয়েছে কি কাকে? স্বীকৃতি দেওয়া হয়েছে হচ্ছে গুগলিয়েলমো মার্কোনিকে। মার্কোনি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে তারবিহীন যোগাযোগের কার্যকর পদ্ধতি উদ্ভাবন করে। খেয়াল করো, মার্কোনি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা হচ্ছে কি একসাথে হচ্ছে তোমার মানে এটা কি বলে যে তোমরা ফিজিক্সে হচ্ছে দেখবা যে হচ্ছে যে এরকম একদিকে হচ্ছে মানে একাধিক দিকে হচ্ছে তরঙ্গটা চলতে পারে, ঠিক আছে, তার একাধিক হচ্ছে ডাইমেনশন থেকে থাকে। তো সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবং এটা সবচেয়ে বড় যে ডেফিনেশনটা মানে গুরুত্বপূর্ণ বা হচ্ছে পরিচিত ডেফিনেশনটা সেটা হচ্ছে মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে। তো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে তারবিহীন যোগাযোগ কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেন। তার এই আবিষ্কারের ফলে রেডিও যোগাযোগের সূচনা হয় এবং আধুনিক বেতার যোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়। তবে 1997 সালে আইইই তাকে স্বীকৃতি দেয় এবং রেডিও বিজ্ঞানের অগ্রপথিক ও অন্যতম আবিষ্কারক হিসেবে আখ্যায়িত করেন। এর জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর এইখানে একটা জিনিস হচ্ছে যে আমরা যে এই জগদীশচন্দ্র বসু স্যারের কথা বললাম সেটার সাথে এখানে কনফ্লিক্টটা কি? কনফ্লিক্টটা হচ্ছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু মার্কনির আগেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে গবেষণা করেন এবং বেতার যোগাযোগের বৈজ্ঞানিক ভিত্তি মজবুত করেন। তার গবেষণা বেতার তরঙ্গ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে তিনি আগে গবেষণা শুরু করেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু স্যার, কিন্তু মানে তোমার ধরো সফলতার জায়গা থেকে হচ্ছে অথবা ওই যে ওদের রাষ্ট্র থেকে হচ্ছে যে মার্কনি ছিলেন বলে হচ্ছে মার্কনিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু আমাদের কাছে আমাদের জগদীশচন্দ্র বসু স্যার অত্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আচ্ছা, মাইক্রোপ্রসেসর তথ্য প্রযুক্তিতে কি ভূমিকা পালন করে? আচ্ছা, মাইক্রোপ্রসেসর তথ্য প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেটা ও তথ্য ইনপুট, প্রক্রিয়াকরণ, স্থানান্তর সহ প্রায় যাবতীয় কার্যক্রম কম্পিউটারের মাধ্যমেই সম্পাদিত হয়। আর মাইক্রোপ্রসেসর কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক হিসেবে কাজ করে। এটা কম্পিউটারের গাণিতিক ও যুক্তিমূলক কাজ, ডেটা প্রক্রিয়াকরণ কাজ, নির্দেশনা, নিয়ন্ত্রণ, সমন্বয় প্রভৃতি কাজ করে। এসব কাজ ছাড়া কম্পিউটার অচল, আর কম্পিউটার ছাড়া তথ্য প্রযুক্তির ব্যবহার সম্ভব নয়। তাই আমরা বলতে পারি মাইক্রোপ্রসেসর তথ্য প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেইন জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই যে ডেটা ও তথ্য ইনপুট ও প্রক্রিয়াকরণ, তারপর হচ্ছে স্থানান্তর সহ প্রায় যাবতীয় কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে সম্পাদিত হয়। আর এই মাইক্রোপ্রসেসর কম্পিউটার ব্রেইন বা মস্তিষ্ক হিসেবে কাজ করে। মানে আমরা কম্পিউটারের মাধ্যমে যা যা করে থাকি এইটা আসলে মূলত হচ্ছে করে থাকে হচ্ছে যে তোমার মাইক্রোপ্রসেসর। এই জন্য মাইক্রোপ্রসেসরের হচ্ছে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা দেখি। আরপানেট কি? এর গুরুত্ব ব্যাখ্যা করো। আরপানেট হলো বিশ্বের প্রথম ও কার্যকর কম্পিউটার নেটওয়ার্ক যা পরবর্তীতে আধুনিক ইন্টারনেটের ভিত্তি হিসেবে কাজ করেছে। এর পূর্ণরূপ কি? অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। আরপানেটস গুরুত্ব ব্যাপক। আর আরপানেট না থাকলে আজকের নেটওয়ার্কিং এর ধারণা আরপানেটের মাধ্যমেই এসেছে। এর মাধ্যমেই টিসিপি তৈরি ও পরীক্ষিত হয়েছিল, যা ইন্টারনেটের মূল প্রোটোকল। এর মাধ্যমেই ইন্টারনেটের ধারণার জন্ম হয়। তাহলে মূল জায়গাটা হচ্ছে কই? আরপানেট জিনিসটা কি? আরপানেট হলো বিশ্বের প্রথম ও কার্যকর কম্পিউটার নেটওয়ার্ক। বিশ্বের প্রথম ও কার্যকর কম্পিউটার নেটওয়ার্ক। আমাদের যে এখন বর্তমান যে ইন্টারনেট ব্যবস্থা, এখানে কি হয়? ইন্টারনেট ব্যবস্থা হচ্ছে তোমার একটা দেশের সাথে আরেকটা দেশের বা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার একটা কানেকশন। ইন্টারনেট মূলত এই জিনিসটা। যেমন ধরো হচ্ছে আমি আমার ফোন থেকে ফেসবুকে একটা জিনিস আপলোড করছি, আরেকজন সেটা দেখতে পারতেছে।
তার কারণটা কি? কারণটা হচ্ছে তার সাথে আমার হচ্ছে একটা কানেকশন আছে। এই যে কানেকশনের ধারণাটা, এই যে কম্পিউটারের সাথে কম্পিউটারের কানেকশনের ধারণাটা, এই প্রক্রিয়াটা প্রথম শুরু করেন কে? প্রথম শুরু করেন হচ্ছে আরপানেট। তার মানে হচ্ছে আরপানেটের গুরুত্ব, মানে বর্তমান যে ইন্টারনেটের নেটওয়ার্কিং সিস্টেম, এইটার জন্য আরপানেট প্রথম হচ্ছে যে তোমার পথ দেখানো শুরু করেছিল। এইজন্য আরপানেটের গুরুত্ব অনেক ব্যাপক। এটাই ছিল তো আমাদের এই পর্বে সংক্ষিপ্ত প্রশ্নে আলোচনা। পরবর্তী পর্বে আমরা আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নগুলো আমরা আলোচনা করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।